সকাল 10টা। রায়গঞ্জের পোস্ট অফিসের সামনে রোজকার মতোই ভিড়। পৌষের বাতাসকে উপেক্ষা করে খড়িমাটির উঠোনটায় অর্ধচন্দ্রাকারে দাঁড়িয়ে আছে গ্রামের লোকেরা। কেউ এসেছে মানি অর্ডারের আশায়, কেউ বা শহরে থাকা ছেলের চিঠির খোঁজে। সোমনাথ এসেছে মাসখানেক হলো। এর আগে ছিল এক শহরতলি পোস্ট অফিসে। সেখানে কোয়ার্টার ছিল না। বন্ধু শ্যামলের সঙ্গে একটা ভাড়া বাড়িতে থাকত। শ্যামল প্রাইভেট কোম্পানির সামান্য কর্মচারী। এখানে এই পোস্ট অফিসের পাশেই একটা থাকার ঘর জুটেছে। মন্দ নয়, সব মিলিয়ে ভালোই কেটে যাচ্ছিল দিনগুলো। সোমনাথের বয়স 25। অল্প বয়সে সরকারি চাকরিটা পেয়ে গেছে সে। এখনও বিয়ে থা করেনি। দেশের বাড়িতে তার বাবা মা আর এক বোন আছে। কিন্তু আজ সোমনাথের মন খুবই খারাপ। তার সাধের একটা কলম সে সকাল থেকেই খুঁজে পাচ্ছে না। তার উপর মায়ের মুখটা বড্ড মনে পড়ছে। মায়ের শরীরটা ভালো নেই। রাত তখন প্রায় 8টা, আর সময়টা শীতের। রাতের অন্ধকারে শীতের বিস্তার যেন আরও বেড়ে গেছে। রাতের খাবার সেরে সোমনাথ সবেমাত্র খবরের কাগজটা নিয়ে বসেছে একটা বেতের পুরনো আরামকেদারায়। সম্ভবত এটা আগের পোস্টমাস্টারের। সেই চেয়ারেই হেলান দিয়ে বসে সকালের খবর কাগজটা পড়ছিল সে। এমন সময় দরজায় টোকা পড়ল। মাস্টার মশাই, ও মাস্টার মশাই, দরজাটা খুলুন। মাস্টার মশাই, বাইরে থেকে শুনতে পাচ্ছেন? রঘুর গলা ভেসে এলো। সোমনাথ একটু অবাক হলো। এত রাতে রঘুদা? দরজাটা খুলে দিল সে। রঘু দাঁড়িয়ে আছে, তার আপাদমস্তক চাদরে জড়ানো আর গলায় মাফলার। ঘরে ঢুকে একটা টুলে বসল রঘু। সোমনাথ জিজ্ঞাসা করল, তা সব চিঠি বিলি হয়ে গেছে? ঠিক জায়গায় পৌঁছে দিয়েছ? জি মাস্টার মশাই, ওই গায়ের শেষ মাথার সিটিগুলো দিতে গিয়ে একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আপনার সেই কলমটা খুঁজে পেলেন? না, কলমটা আর খুঁজে পাওয়া গেল না। কি আর করা যাবে, কাল দেখব। আচ্ছা রঘুদা, আমাকে একটা কথা বলবে? আগের পোস্টমাস্টার যিনি ছিলেন, ওই রজনীকান্ত বাবু, ওনার ঠিক কি হয়েছিল বলো তো? মানে লোকটা এখান থেকে হঠাৎ করে চলে গেলেন কেন? প্রশ্নটা শোনা মাত্রই রঘুর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। হ্যারিকেনের হলদে আলোয় তার চোখে ভয় তখন খুব স্পষ্ট। রঘু গলা নামিয়ে বলল, ওই কথা আর বলবেন না। রজনীকান্তবাবু চলে যাননি। উনি গত 1 মাস ধরেই নিরুদ্দেশ। আর সবচেয়ে অদ্ভুত কি জানেন? পোস্ট অফিসের সিন্ধুকে সব টাকা পয়সা কাগজপত্র সব যেমনকার তেমনই আছে। একটা সুতো এদিক ওদিক হয়নি। শুধু মানুষটা যেন স্রেফ বাতাসে মিলিয়ে গেছে। বাবু, আপনিও খুব সাবধানে থাকবেন। ওই যে পেছনে যে নদীটা, ওই নদীটা কিন্তু খুব অভিশপ্ত বাবু। ওখানে জলহরকার বাস আছে। জলহরকার নাম শুনে সোমনাথের ভুরু কুঁচকে গেল। সে বলল, এই জল হড়কা আবার কি? জল দেখলে হড়কে যায় নাকি? মজা করবেন না বাবু, আপনি এখানে নতুন এসেছেন। দয়া করে গভীর রাতে যদি কেউ ডাকে তাহলে দরজা খুলবেন না। এমনকি যদি শোনেন আমি ডাকছি তাহলেও খুলবেন না। কারণ রাত 2টোর পর যত রাত গভীর হয় ততই তার রাজত্ব বাড়তে থাকে। সোমনাথ এসব বুজরুকিতে বিশ্বাস করে না। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তা কেমন দেখতে তোমার এই জল হড়কা শুনি? হাসবেন না বাবু, এই হাসির কথা নয়। ওই নদীতে যে পিশাচ থাকে, সে এক ভয়ানক জিনিস। প্রতি অমাবস্যার রাতে সে নদী থেকে উঠে আসে আর মানুষের পাপের সাজা দেয়। যার বাড়ির সামনে সে আসে, তার মৃত্যু বা নিরুদ্দেশ হওয়া কেউ আটকে রাখতে পারে না। সোমনাথ এবার বেশ জোরেই হেসে ফেলল। ঠিক আছে, তুমি তোমার ওই জল হড়কা নিয়েই থাকো। বলি, এখন অনেক রাত হয়েছে, তা একা বাড়ি যেতে পারবে তো, নাকি আবার ভয় পাবে? টুল ছেড়ে উঠে দাঁড়ালো রঘুনাথ। চাদরে নিজেকে আরও ভালো করে জড়িয়ে নিয়ে রাতের অন্ধকারে মিলিয়ে গেল।
দরজা বন্ধ করে সোমনাথ আবার সেই আরাম কেদারাটায় এসে বসল। রঘুর কথাগুলো তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে হাসল। যত সব গাঁজাখুরি গল্প। সে খবরের কাগজটা টেনে নিল। আজ গ্রামে হাটবার, তাই পোস্ট অফিসে চাপটা সকাল থেকে একটু কম। গ্রামের লোকজন সব হাটমুখী। সোমনাথ ঠিক করল আজ ওই নদীর পাড় থেকে একটু ঘুরে আসবে। শীতের দুপুর, নদীর পাড় অদ্ভুতভাবে আশ্চর্য রকম নির্জন। থমথমে একটা নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করে আছে। নদীর জল কালচে, সবুজ এবং স্থির। অন্যমনস্কভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছিল সোমনাথ। কাল রাতের রঘুর বলা সেই জলহরকার গল্পটা মনে পড়তেই তার হাসি পেল। এমন সময়ে হঠাৎ কিছু একটার উপর চোখ পড়ল। জলের কিনারায় ভেজা নরম বালির মধ্যে কি একটা যেন চকচক করছে। প্রথমে সে ভাবল ঝিনুক বা পাথর জাতীয় কিছু একটা হবে, কিন্তু কৌতূহল বশে আরেকটু এগিয়ে যেতেই তার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। তার সেই কলমটা, যা সে কাল পাগলের মতো খুঁজেছে পোস্ট অফিসের প্রতিটি কোনায় কোনায়। কলমটা এখানে এলো কি করে? তার স্পষ্ট মনে আছে এখানে আসার পর থেকে কাজের চাপে সে একদিনও এই নদীর ধারে বেড়াতে আসেনি। আজই প্রথম। তাহলে এখন সময় 6টা। সোমনাথ গরম গরম চা হাতে নিয়ে বসে কলমের কথাটা ভাবছে। এমন সময় রঘু এসে দাঁড়াল। কে? ও রঘুদা, তুমি জানো আজ কি হয়েছে? যে কলমটা আমি আর তুমি কাল সারা দিন খুঁজলাম, আজ ওটা ওই নদীর ধারে পড়েছিল। রঘু কাঁপা কাঁপা গলায় বলল, আমি আজকে এখানে আসতাম না বাবু, কিন্তু একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গেছে। এই অঞ্চলের সবচেয়ে ধনী মহাজন দামোদর শেঠ, আজ তাকে তার নিজের বিছানায় মরা অবস্থায় পাওয়া গেছে। আশ্চর্যের বিষয় হলো তার পুরো শরীরটা জলে ভেজা, অথচ তার শোবার ঘরে এক ফোঁটাও জল নাই। সোমনাথের শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। জলহরকা তার চিঠি বিলি করে গেছে বাবু। সে কি, এখানেও তুমি জলহরকাকে খুঁজে পাচ্ছ? পাবো না? ওই দামোদর শেঠ কিছুদিন আগেই এক বিধবা মহিলার জমি জমা জালিয়াতি করে কেড়ে নিয়েছিল, আর ওই বিধবা মহিলা নদীতে ডুবে আত্মহত্যা করেছিল। লোকে বলে বিধবা জলহরকা হয়ে ফিরে এসে প্রতিশোধ নিয়েছে। সত্যি তোমরাও পারো বটে। আরে এর পেছনে দেখবে অন্য কোনো ষড়যন্ত্র আছে। আমার তো মনে হয় এটা নিশ্চয়ই ওই বিধবার কোনো কাছের লোক বা আত্মীয়ের কাজ। মাস্টার মশাই, আজ রাতটা বড্ড খারাপ। আজ অমাবস্যার রাত, তাই বলছিলাম চলেন না আমার গরিবখানায়, দুটো ডাল ভাত যা জুটবে তাই খাবেন। রঘুদা, তুমিও যে কি বলো না। আরে ওসব জল হড়কার ভয়ে আমি তোমার বাড়ি গিয়ে লুকোবো? তুমি বাড়ি যাও, আমার কিচ্ছু হবে না। রঘু আর কথা বাড়াল না, শুধু যাওয়ার আগে একবার থমথমে গলায় বলল, সাবধানে থাকবেন বাবু। আর যাই ঘটুক না কেন, রাতের বেলা কেউ যদি ডাকে দরজা খুলতে যাবেন না, মনে রাখবেন কথাটা। সোমনাথ রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এক সময় হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল তার একটা অদ্ভুত শব্দে। শব্দটা নদীর দিক থেকে ভেসে আসছে, কিন্তু এ তো সাধারণ শব্দ নয়। এজন্য বিশাল ভারী কিছু একটা হেঁটে হেঁটে জলের ওপর দিয়ে এগিয়ে আসছে। সোমনাথ ধর্মড়িয়ে উঠে বসল। আওয়াজটা কয়েকবার হয়েই থেমে গেল। কোয়ার্টারের পেছনে পশ্চিম দিকে যে জানালাটা, সেটা ঠিক নিচেই নদী। শীতের কারণে সোমনাথ ওদিকটা বিশেষ একটা খোলে না।
খুললেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। কিন্তু আজ কি একটা কৌতূহলে সে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর পা টিপে টিপে জানালার কাছে এগিয়ে গেল। দম বন্ধ করে কয়েক মুহূর্ত কান পেতে রইল। বাইরে সব চুপচাপ। বুকের ধকপকানিটা চেপে সে জানালাটা খুলল। পাল্লা দুটো ক্যাচ করে সামান্য খুলতেই এক ঝটকা হিমের বাতাস তার মুখে চোখে ঝাপটা মারল। সে সেই ফাঁক দিয়ে বাইরে তাকালো। ঘুটঘুটে অমাবস্যার অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। কিছুক্ষণ একভাবে সেদিকে তাকিয়ে থাকতেই চোখটা সয়ে এলো। সে ভালো করে বোঝার চেষ্টা করল, অন্ধকারের ভেতরে আরও কালো কুচকুচে অন্ধকারের মতন একটা দলা পাকানো কিছু একটা ছায়া জলের ভেতর থেকে ধীরে ধীরে ওপর দিকে উঠে আসছে। সোমনাথের গায়ের সব লোম খাড়া হয়ে গেল। পিঠটা সামান্য ঝুঁকে রয়েছে কুজ আকারে। তার সারা শরীর থেকে টুপটুপ করে জল ঝরে পড়ছে। বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। রঘুর কথাগুলো তখন তার কানে বাজতে শুরু করেছে। জল হরকা। সোমনাথ আর 1 সেকেন্ডও ভাবতে পারল না। সে দড়াম করে জানালার পাল্লা দুটো বন্ধ করে দিল। এই কনকনে শীতেও সে ঘেমে উঠেছে। আর ঠিক তখনই তার চোখ পড়ল টেবিলটার দিকে। টেবিলের একপাশে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা হাতে তুলে নিল সোমনাথ। তারপর আরাম কেদারায় গিয়ে বসল। হলদেটে হ্যারিকেনের আলোয় সে ডায়েরিটা খুলল। আরে, এই যে রজনীকান্তবাবুর ডায়েরি। খুবই সাধারণ সব কথা, কিছু হিসেবপত্র, তেমন আকর্ষণ করার মতো কিছুই সোমনাথ পেল না। কিন্তু শেষের দিকে তার একটা পাতায় চোখটা থমকে গেল। সেখানে রজনীকান্তবাবু লিখে গেছেন, আমি ভুল ভেবেছিলাম। জলহরকা আছে, এ কোনো সাধারণ পিশাচ নয়। সে শুধু তাদের কাছেই আসে যারা কোনোভাবে নিজের দায়িত্ব পালন করেনি এবং তার নির্বুদ্ধিতায় তার দায়িত্ব পালন না করার জন্য অন্য কারোর অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। নিজের বয়ানে ভদ্রলোক স্বীকার করে গেছেন, গ্রামের অনেক গরিব মানুষের মানি অর্ডারের টাকা তিনি চুরি করতেন। সেই টাকাটা তিনি তাদের হাতে তুলে দেননি, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আত্মসাৎ করেছেন। অমাবস্যার রাতে তিনিও সেই কালো অবয়বটাকে জল থেকে উঠতে দেখেছে। তিনিও কোয়ার্টারের চারিদিকে সেই ভয়ঙ্কর পায়ের ছাপ লক্ষ্য করেছে। সোমনাথের হাত পা কাঁপতে শুরু করল। এ যেন তার নিজের গল্প, তার নিজের গল্পের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। সেও তো সেই কালো অবয়বটাকে দেখেছে। তাহলে কি সেও? আর ঠিক তখনই সে আবার সেই শব্দটা শুনতে পেল, যেন কেউ হেঁটে আসছে। তারপর ঘাসের উপর হাঁটার শব্দ। ভেজা ঘাস মারিয়ে কেউ যেন তার কোয়ার্টারের চারিদিকে ঘুরছে। শব্দটা এতটা স্পষ্ট, এতটা জীবন্ত যে সোমনাথের মনে হলো এই বুঝি দরজা ভেঙে সে ভেতরে ঢুকে পড়বে। চট করে সোমনাথের একটা কথা মনে পড়ে গেল। তার সারা শরীর হিম হয়ে গেল। এর আগে যে পোস্ট অফিসে সে ছিল তার বন্ধু শ্যামলের সঙ্গে, শ্যামল তাকে একটা দায়িত্ব দিয়েছিল। কিছু টাকা তার মায়ের কাছে মানি অর্ডার করে পাঠাতে হবে। শ্যামল বারবার করে বলে দিয়েছিল তার মায়ের শরীর ভীষণ খারাপ, গুরুতর রোগ, আর ঠিকঠাক সময়ে ওষুধপত্র না পড়লে যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে। সোমনাথের হঠাৎ মনে পড়ল সে ভুলে গিয়েছিল। সেই মানি অর্ডারের খামটা সে ভুল করে নিজের ট্রাঙ্কে রেখে বেমালুম ভুলে গিয়েছিল। সোমনাথের শরীরটা থরথর করে কেঁপে উঠল। আর ঠিক সেই মুহূর্তে ঘরের দরজায় ধপধপ করে শব্দ হলো। ভারী ওজনদার কিছু দিয়ে যেন আঘাত করা হচ্ছে। তারপর দরজার ওপার থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর গম্ভীর কণ্ঠস্বর, যেন জল আর কাদা মেশানো একটা গলা। সোমনাথ কেমন যেন সম্মোহিত হয়ে চেয়ার ছেড়ে উঠল। তার নিজের শরীরের ওপর যেন আর কোনো নিয়ন্ত্রণ নেই। সে টলতে টলতে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিল। আর দরজা খুলতে সে দেখল বাইরে জমাট কুয়াশার ভেতর থেকে একটা কালো রঙের ভয়ঙ্কর ভুতুড়ে অবয়ব দাঁড়িয়ে আছে। তার হাত দুটো কুচকুচে কালো। সেই কালো হাত দুটো তার দিকে এগিয়ে গেল। সেই হাতের মধ্যে ধরা একটা ভেজা থকথকে চিঠির খাম। সোমনাথ আর বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না।
তাকিয়ে থাকতে পারল না সেই কালো অবয়বের দিকে। তার চোখ দুটো কেমন যেন অন্ধকার হয়ে আসছিল, পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। তার মনে হলো সে যেন গভীর অতল কোনো খাদের মধ্যে পড়ে যাচ্ছে। ব্যাস, তারপর আর কিছু মনে নেই সোমনাথের। পরদিন সকালে রঘুনাথ সময় মতোই পোস্ট অফিসে এসেছিল, কিন্তু পোস্ট অফিস বন্ধ, মাস্টারমশাইয়ের কোনো দেখা নেই। অবাক হয়ে সে কোয়ার্টারের দিকে এগিয়ে গেল, আর সেখানে গিয়েই তার বুকের ভেতরটা হিম হয়ে গেল। কোয়ার্টারের দরজাটা হাঁ করে খোলা। রঘু ভয় ভয়ে ডাকল, মাস্টারমশাই, মাস্টারমশাই, সোমনাথবাবু ভেতরে আছেন? কোনো সাড়া নেই। ঘরটা খাঁ খাঁ করছে। সোমনাথ নিরুদ্দেশ। ঘরের ঠিক মাঝখানে পড়ে আছে একটা ভেজা সপসপে চিঠি। খামটা কাদা জলে একাকার। রঘু আর দাঁড়াতে পারল না। তার মুখ দিয়ে শুধু অস্ফুট একটা শব্দ বেরিয়ে এলো, জল হরকা।